নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে ঠিক রাত 11টায়। শুরু করছি সেরা 11। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়নের প্রস্তাবক মিরাজ শাহ আর তার বাড়িতেই শুক্রবার ভোরে আয়কর হানা রাসবিহারী তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতেও। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। আমাদের যারা ইনকাম ট্যাক্স দেখে সে তো অন্যান্য লোকেরও দেখতে পারে। একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো শুধু একজনের কাজ করে না, অন্যান্য লোকেদেরও কাজ করতে পারে। তুমি একবার কেন 10 বার করো? একটু লজ্জা নেই, একটু ঘৃণা নেই, একটু ভয় নেই, নির্লজ্জ। এই দুজন দেশের বসে আছে দুটো চেয়ারে, আর একটা বসে আছে অপদার্থ। 1, 2, 3 এদের বিদায় দিন। মিরাজ শাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক। প্রার্থী মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়ি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 2 নম্বর এলগিন রোডে। এখানেই শুক্রবার ভোরে আয়কর হানা। আমি 2022 সাল থেকে আছি। মানে আপনি রয়েছেন, আরো কেউ আছে আপনার মতো? না, আমার মতন আরো একজন রয়েছে। কে থাকে ফ্যামিলিতে? স্যারের ফ্যামিলি, স্যারের মা, স্যারের 90 এই বাড়ি তো স্যারের 1941 এর বাড়ি। মিরাজ শাহ পেশায় ব্যবসায়ী। এলগিন রোডে তার বাড়িতে রয়েছে সিএ ফার্ম। 2021 সালে বিধানসভা উপনির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের অন্যতম প্রস্তাবক ছিলেন। এবারও 4 প্রস্তাবকের মধ্যে তিনি একজন। 2022 সালেও তাঁর বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তর। এবার ফের তাঁর বাড়িতে আয়কর হানা। কতখানি বিজেপি প্রতিহিংসা পরায়ণ, কতখানি এদের অসহিষ্ণুতা সহ্য করতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দিয়েছ, তোমাকে আইটি দিয়ে তোমাকে হ্যারাস করবো। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, সিআইএসএফ, নির্বাচন কমিশন, এগুলো যা বলার তারা বলবে, এদের মধ্যে আমরা নেই। আমরা এই মুহূর্তে মানুষকে গিয়ে বলছি এগিয়ে আসুন, আর একটু জোরে ধাক্কাটা লাগিয়ে দিন, মার্জিনটা বাড়ান। আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে রাসবিহারীর এমএলএ দেবাশিস কুমার, তার বাড়িতে সকাল থেকে রেড চলছে এবং তার অফিসেও রেড করেছে। হ্যাঁ, যদি তার ব্যক্তিগত কিছু থাকে তুমি করো ইলেকশনের পরে, এখন কেন? দেবাশিস কুমার রাসবিহারী বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী। এদিন রাসবিহারীতে তার বাড়িতেও আয়কর হানা। রাসবিহারীতে দেবাশিস কুমারের শ্বশুর বাড়ি। এদিন ভোর 5টা থেকে শ্বশুর বাড়িতে তল্লাশি চালানো হয়। প্রায় 9 ঘন্টা পরে সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সঙ্গে নিয়ে যান বেশ কিছু নথি, কয়েকটি ব্যাগ, সুটকেস এবং প্রিন্টার। রাসবিহারীতে দেবাশিস কুমারের নির্বাচনী কার্যালয়ে এদিন হানা দেয় আয়কর দপ্তর। দেবাশিস কুমারের এক্সপেন্ডিচার এজেন্টের দাবি, ভোট সংক্রান্ত বেশ কিছু নথি রয়েছে এই কার্যালয়ে। এদিনই নির্বাচন কমিশনের নথিগুলি জমা দেওয়ার কথা। আইটি রেডের জেরে তিনি দীর্ঘক্ষণ নির্বাচনী কার্যালয়ের বাইরে আটকে পড়েন। আমাদের আজকে ইলেকশন এক্সপেন্ডিচার দেখানোর ফার্স্ট স্টেপ, কিন্তু ওনারা দেখুন 17 তারিখ আছে, কিন্তু 2:30টার সময় ওনারা কিন্তু আমাদেরকে আজকে ভেতরে যেতে দিচ্ছেন না। আমি এখানে 45 মিনিটস হয়ে গেছে দাঁড়িয়ে আছি। দেবাশিস কুমার কলকাতা পুরসভার মেয়র পরিষদ 85 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার কাউন্সিলর অফিস বালিগঞ্জে, সেখানেও এদিন তল্লাশি চালায় আয়কর দপ্তর। কয়েকদিন আগে কলকাতায় ইডি অফিসে ডেকে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবার দেবাশিস কুমারের বাড়িতে আইটি হানা। কালো টাকার হুন্ডি নিয়ে বাংলায় বসে আছেন, আর তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন, আমার প্লেন রেড করতে আসছেন, আমার সিকিউরিটিতে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না। ভীতু কাপুরুষ, ওদের বিসর্জন দিন। কেউ খুব ভীত হয়ে গেছেন। 365 মানুষের সঙ্গে ছিলাম, তাই 2-4 দিন আটকে দিয়ে দেবাশিস কুমারকে অন্তত ভোটের রাজনীতিতে কিছু করা যায়। আমার একটা থেকে সুবিধা, আমি আমার মার্জিনটা বাড়লো বলে আমার হচ্ছে। নিউজ 18 বাংলা। সম্প্রতি শিলিগুড়ির সভা থেকেই মোদি দাবি করেছিলেন তৃণমূলের আমলে উত্তরবঙ্গ বঞ্চিত। আজ উত্তরবঙ্গে গিয়ে মোদির এই অভিযোগ উড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের সভা থেকে তার সুর সপ্তমে।
মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। গত 12 এপ্রিল শিলিগুড়িতে সভা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন তৃণমূল সরকার অ্যান্টি নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। শুক্রবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা থেকে এরই জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী মিটিং করে বলে গেলেন উত্তরবঙ্গে উন্নয়নে কিছু হয়নি, দয়া করে মিথ্যে কথা কম বলুন। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর একটা ছোট্ট দপ্তর, এটার সাথে উন্নয়নের সম্পর্ক অল্প সীমাবদ্ধ জায়গায়। শুধু উত্তরবঙ্গের জন্য আমরা 1,72,000 কোটি টাকা খরচা করেছি। আপনার মুখের ওপর জবাব দিয়ে যাচ্ছি, মুক্তর জবাব। উত্তরবঙ্গের উন্নয়নের ওই টাকা দিয়ে জয়ী সেতু হয় না, হেরিটেজ টাউন হয় না, বিশ্ববিদ্যালয় হয় না, রাজবংশী একাডেমি হয় না। একটা কথা বলার আগে বারবার করে ক্রস চেক করবেন। পার্টি যা শিখিয়ে দিচ্ছেন ইলেকশনের স্বার্থে সেটাই বলে দিচ্ছেন। আসামের মুখ্যমন্ত্রী রেলে করে লোক নিয়ে আসবে কুচবিহারে ভোট দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্সের সাহায্যে। যারা কুচবিহারের রাজবংশীদের নোটিশ পাঠায় এনআরসি বলে আসাম থেকে, তারা আবার আসে ভোট চাইতে। এদের লজ্জাও করে না। অনেক এনআরসি করেছেন, আগে নিজের রাজ্যটা সামলান, বাইরে থেকে ভোটার নিয়ে গিয়ে তো ভোট দিয়েছেন। এখানেও আপনি আসছেন, উকি ঝুঁকি মারছেন, বাইরে থেকে ভোটার নিয়ে এসে গৌহাট থেকে ভোট দেবেন, তাই তো? সেন্ট্রাল ফোর্সকে নিয়ে মানুষ বেচতে দেবে প্ল্যানিং, এটা মাথায় রাখবেন। ভোটার লিস্ট থেকে কুচবিহারেও প্রায় 2,00,000-2.5 লক্ষের মতো নাম বাদ দিয়েছে, বিজেপি বাদ দিয়েছে। মানুষের ভোটে জেতার ক্ষমতা নেই, তাই সেন্ট্রাল ফোর্স, ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই, পুরো ভারত সরকার, বিজেপি সব রাজ্যের সব এসে বসে গেছে। লড়াই করছি একা, আমার সাথে 100 ভাগ মানুষ আছে। গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট। গণতন্ত্রে বন্দুক নয়, ভোট হচ্ছে আসল ক্ষমতা। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে। ডিলিমিটেশন বিল নিয়ে আসছে, আমাকে যার জন্য 21 জন এমপি কে পাঠাতে হয়েছে লোকসভায়। নিজেরা জানে হারবে, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। একদিন দেখবেন কুচবিহারটাই হারিয়ে গেছে, উত্তর দিনাজপুরটাই হারিয়ে গেছে, দার্জিলিংটাই হারিয়ে গেছে, শিলিগুড়িটাই হারিয়ে গেছে। এদের লজ্জা নেই, ঘৃণা নেই, ভয় নেই। তুমি ভেবে যাও, করে যাও, আগামী দিন তুমি পাওয়ারে থাকবে না, ওটা 1 সেকেন্ডে উল্টে যাবে। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র। ভোটের আগে টানা 4 দিন সেখানে মমতার নানা কর্মসূচি। 24 এপ্রিল যাদবপুর থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল, ওই দিনই চেতলা সিআইটি মার্কেটের কাছে সভা। 25 এপ্রিল 74 এবং 82 নম্বর ওয়ার্ডে মিছিল, পরদিন মিছিল 70, 71 এবং 72 নম্বর ওয়ার্ডে। 27 এপ্রিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে মিছিল, 63 এবং 77 নম্বর ওয়ার্ডে কর্মসূচি। সিপিএম যে হয় অত্যাচার করতো, তোমরা আজকে সিপিএম এর লোকগুলো বিজেপিতে ঢুকেছে, তার থেকেও আরো বেশি শিক্ষা নিয়ে আরো বেশি অত্যাচার করছো। কিন্তু আমাকে যদি চমকান বিজেপি, জেনে রাখুন আমি আপনাকে ধমকাবো, আর আমাকে যদি ধমকান আমি গর্জাবো। আপনার ক্ষমতা থাকলে আপনার আমাকে বন্দি করে রাখুন, কত ক্ষমতা আমি দেখছি। এই ক্ষমতার অপব্যবহার শেষ হোক। নিউজ 18 বাংলা। বাবের ভোট এবারও কি রামে? বিমান বসু বলছেন ন্যাড়া বারবার বেলতলায় যায় না। ন্যাড়া বারবার বেলতলা যায় না। তৃণমূলের প্রতি রাগ থেকে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছে তৃণমূল আর বিজেপি তার মধ্যে তো ফারাক বিশেষ কিছু নেই। মানুষ দেরিতে হলেও এখন বুঝতে পারছে বাংলাকে বাঁচাতে হলে বামপন্থীদের আবার নিয়ে আসতে হবে। বাংলা বাঁচাতে চাই বামপন্থীরাই। বামের ভোট রামে গেলে অনেক জায়গাতেই খেলা ঘুরে যায়, ঠিক যেমনটা হয়েছিল 2019 সালের লোকসভা ভোটে। এই ভোটে বিজেপির আসন অনেকটা বাড়ে, 1 লাফে 2 থেকে বেড়ে হয় 18। বিশেষজ্ঞদের মতে 19-এ বামের ভোট রামে যাওয়াতেই বিজেপির এই উত্থান। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি।
বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কোনো ভোটেই না, এই ভুলটা করবেন না কখনো। আমরা বামপন্থীরাই পশ্চিমবঙ্গে একটা নতুন সূর্যের উদয় আমরা সৃষ্টি করতে পারবো। 19-এর লোকসভা নির্বাচনে বামের ভোট যে নামে গিয়েছিল তা ভোটের ফলেই স্পষ্ট। 2016 সালের বিধানসভা ভোটে বামেরা পায় 25.7% ভোট। 19-এর লোকসভা ভোটে যা কমে হয় 7.5%, অর্থাৎ বামেদের ভোট কমে প্রায় 18%। 19-এ কংগ্রেসের ভোট কমেছিল প্রায় 7%। দুই দল মিলিয়ে প্রায় 25% ভোট কমেছিল। আর 16-র তুলনায় 19-এ বিজেপির ভোট বেড়েছিল প্রায় 30%। ভোটের পাটিগণিতেই স্পষ্ট, বামেদের ভোট গিয়েছে রামে, অর্থাৎ বিজেপিতে। এবারের ভোটে কি হবে? বামের ভোট কি বিজেপিতে যাবে, নাকি বামের ভোট বামেরা ধরে রাখতে পারবে? ন্যাড়া বারবার বেলতলা যায় না। তৃণমূলের প্রতি রাগ থেকে কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল, কিন্তু তারা এখন বুঝতে পারছে তৃণমূল আর বিজেপি তার মধ্যে তো ফারাক বিশেষ কিছু নেই। মানুষ দেরিতে হলেও এখন বুঝতে পারছে বাংলাকে বাঁচাতে হলে বামপন্থীদের আবার নিয়ে আসতে হবে। বাংলা বাঁচাতে চাই বামপন্থীরাই, তাহলে বাংলা বাঁচবে না। আজকে যে পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস এই রাজ্যকে পৌঁছে দিয়েছে, যেভাবে পিছিয়ে দিয়েছে, যেভাবে ফিশ ফ্রাই এবং কফির রাজনীতি বামেদের অন্তঃসার শূন্যতাকে প্রমাণ করেছে তৃণমূলের বিরুদ্ধে, অন্যদিকে বাঙালি একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকেই পেয়েছে। সুতরাং রামের ভোট বামে বা বামের ভোট রামে এইসব জার্গন ক্লিশে হয়ে গেছে, এগুলো আর চলবে না। বাঙালি বাঁচতে চাই, বিজেপি তাই। এই স্লোগান এখন বাঙালির স্লোগান। ন্যাড়া বেলতলায় নাকি একবারই যায়? কে বলেছে ন্যাড়া বেলতলায় একবার যায় মশাই? আপনার ন্যাড়া বেলতলায় বারংবার গেছে। 2019-এ গেছে, 2021-এ গেছে, 2024-এ গেছে, প্রতিবার যাচ্ছে। বারংবার বলেছিলাম সিপিএম এর ভোটেই এ রাজ্যে বিজেপি পুষ্ট হয়েছে, হৃষ্টপুষ্ট বলিষ্ঠ হয়েছে। বিমান বসু কার্যত সেই দাবিকেই শিলমোহর দিলেন। এখন দেখার বিমান বসুর দাবিকে মান্যতা দিয়ে সিপিএম নিজের ভোটটা নিজের বাক্সে দেয়, নাকি না আত্মঘাতী রাজনীতি করে এবারও ছাগলের তৃতীয় সন্তান হয়ে সব আসনে জামানত বাজেয়াপ্ত হয়। নিউজ 18 বাংলা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। এবার বিধাননগরের সিপি বদল কমিশনের বিধাননগরের নতুন পুলিশ কমিশনার কে হলেন, আরো ডিটেল জানবো। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, ভোট ঘোষণার পর কিন্তু একাধিক রদবদল আমাদের চোখের সামনে এসছে এবং একেবারে চিফ সেক্রেটারি থেকে শুরু করে হোম সেক্রেটারি সকলেরই রদবদল হয়েছে এবং কমিশনারেটের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকেও কিন্তু পরিবর্তন করা হয়েছে। ঠিক ভোট যে দিন রয়েছে অর্থাৎ 29শে এপ্রিল, তার ঠিক 12 দিন আগে কিন্তু বিধাননগরের সিপি তাকে পরিবর্তন করা হলো এবং ত্রিপুরারি অথর্ব তাকে নিয়ে আসা হলো। এই বিধাননগর পুলিশ কমিশনার ছিলেন মুরলীধর শর্মা, তার জায়গায় কিন্তু তাকে এর আগেও পরিবর্তন করা হয়েছিল। তাকে বাইরের রাজ্যে অর্থাৎ ভিন রাজ্যে অবজারভার হিসেবে পাঠিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে সেই সিদ্ধান্ত পরে পরিবর্তন করা হয়। তবে এখন দেখা গেল যে 12 দিন আগে, ভোটের 12 দিন আগে বিধাননগর পুলিশ কমিশনারের যিনি দায়িত্বে রয়েছেন তাকে পরিবর্তন করা হয়েছে। হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ। হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন কেন নিয়োগ করা হয়েছে সেই কারণ কমিশন দেখাতে পারেনি, তাই সিদ্ধান্ত বাতিল। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত শুক্রবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, অধ্যাপকদের কেন প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে এর কারণ নির্বাচন কমিশন দেখাতে পারেনি, তাই অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত বাতিল। কেন এই গভর্নমেন্ট কলেজের প্রফেসরদেরকে প্রিসাইডিং অফিসারের পোস্টে দিয়েছে? এই ধরনের এডুকেশন ইনস্টিটিউশনে যাদের র্যাঙ্ক গ্রুপে অফিসারের সমতুল্য তাদেরকে প্রিসাইডিং অফিসার দিতে পারে না। নির্বাচন কমিশনের যে লয়ার তারা বলেছিলেন যে তারা কারণ রেকর্ড করেছে, আজকে তারা আদালতে সেই রেকর্ড প্রডিউস করতে ব্যর্থ হয়েছে। আর সে কারণেই আদালত যে প্রিসাইডিং অফিসার পোস্টিংয়ের যে নির্দেশ, সেই নির্দেশকে বাতিল করেছে।
কলেজের প্রফেসরদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেন সহকারী অধ্যাপক রূপা বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর দাবি, এর আগে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশেষ পরিস্থিতিতে প্রফেসরদের ভোটের দিন ডিউটিতে অর্থাৎ প্রিজাইডিং অফিসারের কাজে ব্যবহার করা যায়, কিন্তু মামলাকারীদের ক্ষেত্রে এমন কোনো কারণ কমিশন দেখাতে পারেনি। এ নিয়ে মামলা হয়। বৃহস্পতিবার শুনানিতে হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও ক্ষোভ প্রকাশ করেন। কমিশনের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশন তো বিচারপতিদেরও ভোটের ডিউটিতে নিয়োগ করতে পারে, আমরাও ভোট কেন্দ্রে যেতে পারি, আমিও যেতে প্রস্তুত। এটা কোনো তামাশা নয়। কমিশন প্রতিবারই সমস্ত বিজ্ঞপ্তির পরিবর্তন করে, আর শুক্রবার কমিশনের সিদ্ধান্তই বাতিল করে দিল হাইকোর্ট। এদিন বিচারপতি কৃষ্ণ রাও বলেন, হাওড়ার জেলা নির্বাচনী আধিকারিকের থেকে একাধিকবার জানতে চাওয়া হয়েছে তিনি কেন সরকারি কলেজের অ্যাসোসিয়েট প্রফেসরদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করেছেন। এ নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তাই আদালত মনে করছে 2010 সালে নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এই নিয়োগ হয়নি। তাই অধ্যাপকদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত খারিজ করা হচ্ছে। নির্বাচন কমিশনের এটাই সমস্যা, তারা কেবলমাত্র একটি খসড়া চিঠির মাধ্যমে সমস্ত বিভাগের কর্মীদের তলব এবং দায়িত্ব বন্টন করে দিচ্ছে। কমিশন তাদের বেতন, কাজের প্রকৃতি বা কর্মী সংক্রান্ত কোনো তথ্যই নিচ্ছে না। কমিশনের দপ্তর কোনো ছোটখাটো বিষয় নয়। নির্বাচন পরিচালনার জন্য তারা 2 বছর ধরে প্রস্তুতি নেয়। তাদের সিদ্ধান্ত নিতে হবে কোন ব্যক্তি কোন পদের জন্য যোগ্য। হঠাৎ করে আপনারা নিয়োগের জন্য নোটিশ পাঠাচ্ছেন, এটা হতে পারে না। মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন ভার্চুয়ালি জানান, কমিশন এই নিয়োগের জন্য নির্দিষ্ট কারণ দেখাচ্ছে না। কমিশনের আইনজীবী তখন বলেন, আমরা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। বর্তমানে যে প্রয়োজনীয়তা রয়েছে তা সম্পূর্ণ বুথ ভিত্তিক। তখনই বিচারপতি কমিশনের থেকে নিয়োগের কারণ দেখাতে নথি চান, কিন্তু তারা সেটা দেখাতে পারেনি। তাই কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দিল হাইকোর্ট। এদিন আদালত এও জানিয়ে দিয়েছে যে যারা ট্রেনিং নিয়েছেন তারা চাইলে কাজ করতে পারেন। নির্বাচন কমিশন আইনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়েছে। আজকে যিনি নির্বাচন কমিশনার আছে কালকে নাও থাকতে পারেন। ফলে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশনের উপর ভিত্তি করে কোনো আইনি কাজ করা যায় না, কোনো সরকারি কাজ পরিচালনা করা যায় না। ফলে নির্বাচন কমিশন যে পদ্ধতিতে এই সমস্ত প্রক্রিয়া চালাচ্ছে তা সম্পূর্ণ বেআইনি। সাধারণ নির্বাচন পরিচালনার প্রশ্নে সুপ্রিম ক্ষমতা দেওয়া আছে জাতীয় নির্বাচন কমিশনকে, যে ক্ষমতা দিয়েছে আমাদের দেশের সংবিধান। কিন্তু সেই ক্ষমতার প্রয়োগ করে আমাদের রাজ্যের বিধানসভার ভোট পরিচালনার সময় যে পদক্ষেপগুলি স্বকীয়তার নামে নিচ্ছে নির্বাচন কমিশন, তা আদতে সবগুলো যে সঠিক হচ্ছে না, ত্রুটি থেকে যাচ্ছে, এই রায় তারই প্রতিফলন। ক্যামেরা দীপঙ্কর সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। নাম বাদে সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন। উত্তর 24 পরগনার জেলা শাসকের দফতরে আবেদন মধ্যম গ্রামের যুবকের। ইনি সুমিতাভ মুখোপাধ্যায়, বাড়ি মধ্যমগ্রাম। উত্তর 24 পরগনার জেলা শাসকের দপ্তরে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেছেন। সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন। মধ্যমগ্রামের 15 নম্বর ওয়ার্ড। এখানকার বাবুপাড়ার বাসিন্দা সুমিতাভ। স্ত্রী, সন্তান এবং মা বাবাকে নিয়ে সংসার। তার দাবি, এসআইআর খসড়া তালিকায় বাড়ির 4 জন ভোটারের নাম ছিল, কিন্তু 28শে ফেব্রুয়ারি লিস্টে তার নাম বাদ পড়ে। এরপরে ভোটার তালিকায় নাম তুলতে অনেক দৌড়ঝাঁপ করেছেন। অভিযোগ, তাতে লাভ হয়নি। এরপরেই জেলা শাসকের দপ্তরে চিঠি। সপরিবারে স্বেচ্ছামৃত্যুর আবেদন সুমিতাভর। ডিএম অফিসে এসে আমি একটি লিখিত জমা করলাম, যেটা আমি স্বেচ্ছামৃত্যু আবেদন দিলাম। কারণ এই ভারতবর্ষের বৈধ নাগরিক হয়ে আমি যদি ভোট দিতে না পারি, তাহলে এর থেকে চরম ব্যর্থতা আর কিছু নেই আমার কাছে, আমার জীবনে। এবং পরবর্তী এসআইআর সব থেকে ভয়ের বিষয়, আমাকে যদি ডিরেকশন ক্যাম্পে পাঠায়, সেই অত্যাচার আমি সহ্য করতে পারবো না। তার কারণ আমি একজন সার্ভাইকাল পেশেন্ট, আমার কোমরে এখানে বেল্ট, এবং আমার মা একজন 3rd ডিগ্রি আগুনে বার্ন, আমার বাবাও একজন পেশেন্ট। হুগলির আরামবাগের বাসিন্দা মুফতি আব্দুল জামাল ভারতীয় সেনাবাহিনীর মেডিকেল অফিসার ছিলেন। 2003 সালে অবসর নেন। এবার তার নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে বলে অভিযোগ। এতে তিনি বেজায় ক্ষুব্ধ, চান শেষ দেখে ছাড়তে। এখানে জন্ম আমার, বিভিন্ন কমান্ড হসপিটালে আমি সার্ভিস করেছি। তা আমাদের তো বাসিন্দা নিয়ে তো কোনো প্রশ্নই নয় যে আমরা মাইগ্রেন্ট অন্য জায়গাতে। হঠাৎ করে দেখলাম আমার এখানে, আমি ভোট দিয়ে আসছি আজকে ধরুন 2003 থেকে কন্টিনিউ ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে এবারে দেখলাম আমার ডিলিটেড করা হলো। কি কারণে হলো এটা আমি নিজেও জানি না।
নিউজ 18 বাংলা।